সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, আরোহী নিউজের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অনামিকা চলে এসেছি সিনেহলিক আড্ডা নিয়ে, আর আমার সাথে রয়েছে স্বর্ণালী। প্রথমেই আপনাদের আমরা সকলেই হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় মারাদোনাকে, তাকে আমরা প্রণাম জানাই। এবং উনি খালি খেলার জগতে তো নিশ্চয়ই, এবং তার পাশাপাশি কিন্তু স্টাইল স্টেটমেন্ট কিন্তু ওনার একদম অন্য ধরনের। একদম উনি কিন্তু একটা বলবো না যে এরকম যে জামা কাপড় পরেই যে সবসময় ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে হবে সেটা না, তিনি একজন স্টেটমেন্ট ছিলেন। তিনি একজন পাথ ফাইন্ডার বলা হয়, আমরা বলে থাকি যে পাথ ফাইন্ডার। তো ওনাকে একজন পাথ ফাইন্ডার হিসাবেই এই সারা বিশ্ব জানে। তবে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখবো, যারা আমাদের পরবর্তী প্রজন্ম যারা ওনাকে দেখেননি, আর দেখতেও পারবেন না, তাদের জন্য নেটফ্লিক্স একটি ওয়েব সিরিজ আছে বা একটি ডকুমেন্টারি আছে, সেখানে মারাদোনা ইন মেক্সিকো সেই ডকুমেন্টারিটার নাম। এবং সেটাতে দেখলে খানিকটা মারাদোনা চিত্রকে আপনারা দেখতে পারবেন এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে তিনি কি রকম ছিলেন। অবশ্যই মারাদোনার খেলা একটা অন্য একটা ভালো একটা পছন্দের জায়গা অনেকেরই, এবং অনেকেই তাকে কালকে তার মৃত্যুর সংবাদ আসার পর থেকে অনেক সেলিব্রিটিরাও তার আমাদের বিনোদন জগতেও সেটা টলিউড বলিউড পর্দায় সেটা বারবার তুলেও ধরবো আজকে সারা দিনের খবরের মধ্যে দিয়ে। তবে ওনার কাজ এভাবে আমরা মনে রাখবো যে তিনি ফুটবল খেলেই মানুষের মনটা জয় করেছিলেন। আচ্ছা, এবারে আমরা আমাদের আড্ডার যেটা টপিক আমরা ফিরে আসবো, এক্স্যাক্টলি আমরা সেটাই এবারে চলে যাব। আচ্ছা, কালকেই হয়ে গেছে তার নমিনেশন, একদমই তাই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ২৭টা ছবির মধ্যে কিন্তু জাল্লিকাট্টু একদমই তাই। এবং ২৭টা ছবিকে তাবড় ছবিকে লড়াইয়ে হারিয়ে দিয়ে মালায়ালাম একটি ছবি জাল্লিকাট্টু, যেটা কিনা শ্রমজীবী সমাজ এবং সমাজের ওপর তৈরি, এবং এটা একটা নভেল, মাওয়েস্ট বলে একটি নভেল থেকেও নিয়ে লেখা হয়েছে এর চিত্রনাট্য। তো এই গল্পটি এরকম তাবড় গুঞ্জন সাক্সেনা, মালঙ্ক, ছালাং বা শকুন্তলা দেবী, এরকম আরো অনেক ইন্ডিয়ান সিনেমা যেগুলোকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছে। তবে কিছু একটা বিতর্ক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আগামী বছরগুলোতে যে কটা ইন্ডিয়ান সিনেমাকে পাঠানো হয়েছিল নমিনেশনের তালিকায়, সেই তালিকায় কিন্তু প্রত্যেকটাই নট নমিনেটেড হয়েছে অস্কার একাডেমি অথরিটির তরফ থেকে। কাজেই এবারেও প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে জাল্লিকাট্টু যে সেও কি এবার আননমিনেটেড হয়ে ফিরে আসবে। এটা একটা বড় প্রশ্ন। কেন ইন্ডিয়ান সিনেমাকে কেন এইভাবে বারবার ইন্ডিয়ান সিনেমা, যেখানে সত্যজিৎ রায়ের মতো একজন বড় পরিচালকের সিনেমা, তিনি তার হাত ধরে আমরা এখানে অস্কার পেয়েছি, তো সেরকম একজন সেই সিনেমার আধার থেকে যখন সিনেমা যাচ্ছে সেখানে কেন চর্চিত হচ্ছে না? হয়েছে অস্কার নমিনেশনে এরকম অনেক সেগমেন্ট থাকে যেখানে ইন্ডিয়ান সিনেমারও কথা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু মেইন সিলেকশন থেকে, মেইন ফিল্ম সিলেকশন থেকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিনেমাকে। এটা নিয়ে একটু কথা হচ্ছে। আর একটা ব্যাপার যদি দেখা যায়, আমরা কিন্তু দেখতে পাবো যে এখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ছবিগুলোও কিন্তু কালকে নমিনেশনে গেছে। একদমই তাই। তো এটা নিয়ে তোমার কি ওটিটি প্ল্যাটফর্ম, তো আমরা তো এটা তো দেখছি যে সিনেমা হলে সিনেমা রিলিজ আর কোথায় হচ্ছে। এই বছরটা দেখতে গেলে মার্চ মাস থেকে শুরু করে আজ অবধি হল খুলে গেছে যদিও, তাও কোনো রিলিজ নেই, হলে কোনো রিলিজই নেই। সেক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি ছবি রিলিজ করেছিল এবং সেই ছবিগুলোকেই অস্কার নমিনেশনের জন্য এফএফআই এর তরফ থেকে তোলা হয়েছিল, যেখানে জাল্লিকাট্টুকেও রাখা হয়েছে এবং সেই জাল্লিকাট্টু জায়গা করে নিয়েছে অস্কার নমিনেশনের। আরেকটা ব্যাপার যদি তুমি দেখো, অনেক ছবি যেগুলো কালকে ভোটের জন্য নমিনেশনের জন্য যেগুলো গেছিল, সেক্ষেত্রে কিন্তু সেগুলো সেই মুহূর্তে যখন রিলিজ করেছিল অতটা ঠিক পপুলারিটি পায়নি, কিন্তু যখন নমিনেশনের জায়গায় গেছে তখন কিন্তু অনেকেই
চমকে গেছেন। তো এবং কি মনে হয়? একদমই তাই। এবং মানে এরকম অনেক সিনেমার মধ্যে আমি খুব স্পেসিফিক্যালি বলবো যে গুঞ্জন সাক্সেনা যখন রিলিজ করলো, মালাং এর মতো সিনেমা যখন রিলিজ করলো, তখন কিন্তু এটা নিয়ে বেশ চর্চা হয়েছিল যে এটা কি ধরনের সিনেমা তৈরি হয়েছে, বা এরকম সিনেমা কেন বানান পরিচালকেরা। মানে সেটা যখন অস্কার নমিনেশনে উঠেছে, তার মানে বুঝতে হবে যে সিনেমাটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা এক্স ফ্যাক্টর ছিল, যেটার জন্য এই নমিনেশনের তালিকায় তাদের নামগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু হিন্দি ছবির মধ্যে এরকম অনেকগুলো ছবির নামই আপনারা দেখতে পাবেন যেগুলো উঠেছে, মানে এফএফআই সিলেকশনের তরফ থেকে রাখা হয়েছিল, যদিও সেটিকে ফাইনাল লিস্টে নেই, ফাইনাল লিস্টে জাল্লিকাট্টুকেই রাখা হয়েছে। হ্যাঁ, তো মানে এই যে সিনেমা, মানে এই সিনেমাগুলোকে কিভাবে বাছাই করা হচ্ছে সেটার একটা কালকে একটি ছোট ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এইটার লিস্টটা রিলিজ করা হয়। এবং সেখানে মানে ইন্ডিয়ান যে টিম, মানে অস্কার নমিনেশনের যে টিম, সেই টিমটি উপস্থিত ছিল। এবং সেখানে তারা বলছিলেন যে শুধু স্ক্রিপ্ট বা শুধু অভিনয়ের দিক থেকে নয়, মানে বা শুধু গল্পের দিক থেকে নয়, এখানে যে জিনিসটাকে মেইনলি মাথায় রাখা হচ্ছে সেটা হচ্ছে যে করোনা আবহের মধ্যে এই প্রত্যেকটি ছবিকে আনা হয়েছে। এবং সেই ছবিগুলো এই কম বাজেটের মধ্যে, মানে যদিও কম বাজেটের প্রত্যেকটি ছবি নেই, তাও মানে কিভাবে সুন্দর করে গল্প বলে মানুষকে, আমি আগের দিনও আপনাদেরকে চ্যাট শোতে একটা কথাই বলেছিলাম যে এখন পরিচালকেরা এমন গল্প লিখছে যেটা মানুষকে বাড়িতে বসে, মানুষকে হলে গিয়ে সিনেমাটা দেখার থেকে মানে বাড়িতে বসে সিনেমাটা দেখাতে অনেক বেশি ইন্টারেস্টেড করে। সবাই একটু মানে ভয়ও পাচ্ছে যে একদমই তাই ছবিগুলো দেখা, এবং সেই ক্ষেত্রে একদমই তাই। আর আরেকটা বিষয় যেটা তুমি বললে, শুধুমাত্র যে করোনা সিচুয়েশনেই যে ছবিগুলো রিলিজ করেছে সেটা নয়, তাছাড়া কিন্তু আরো অনেক দিক থাকে যেগুলো যখন অস্কার নমিনেশনে যায়, শুধু তো একটা স্ক্রিপ্টের উপর না, একটা স্ক্রিন প্লে, এডিট, সমস্ত কিছুর উপর ভিত্তি করেই হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু মানে নজর এড়িয়ে গেছে, সেই জায়গাগুলো আমরা হয়তো ধরতে পারিনি, কিন্তু সেই ছবিগুলো অবশ্যই একদমই যাওয়ার মতো ছবি। এবং প্রত্যেকটা ছবির মধ্যে, মানে তালিকার মধ্যে যদি আমি আপনাদেরকে বলি যে কোন কোন ছবিগুলো ছিল, চিপ্পা বলে একটি হিন্দি সিনেমা, দ্য ডিসিপ্লিন, মন্থন, ইয়েস্টারডেজ পাস্ট, ছপাক, দ্য চেক পোস্ট, স্যার, তারপরে ইবে আলে ও বলে একটি খুব ভালো হিন্দি ছবি বেরিয়েছিল, যেটা ডকুমেন্টারি স্টাইলে তৈরি করা হয়েছিল। বললাম গুঞ্জন সাক্সেনার নাম, শকুন্তলা, এবং বিদ্যা বালানের ইনফ্যাক্ট দুটো বিদ্যা বালান কাস্টিং এর দুটো ছবি, একটি হচ্ছে শকুন্তলা, একটা হচ্ছে নাটখাল বলে একটি শর্ট ফিল্ম উনি করেছিলেন, সেই ছবিটিও উঠেছিল। আচ্ছা, মালাং ছলাং ভাবাই, গুলাবো সিতাবো, one of the most talked about Bollywood film in this year, মানে যেখানে আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, একদমই তাই। অদ্ভুত একটি সিনেমা, মানে এটার গল্পটা আমার খুব ভালো লেগেছে, দো ইটস আ রিয়েল লাইফ স্টোরি, খুব সুন্দর গল্প। আচ্ছা, পাক ভোসলে, আচ্ছা, একে ভার্সেস একে, কাময়াব, সিরিয়াস মেন, বুলবুল হচ্ছে কিন্তু ভীষণই একটি অন্য ধরনের গল্প, যেখানে মানে তোমার মিথোলজি এবং রিয়েলিটিকে এক করে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেখানে আমাদের বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখতে পাওয়া গেছে। তৃপ্তি দিমরি বলে যে মেন ক্যারেক্টার, মানে অদ্ভুত অভিনয় তার, মানে সে, এবং গল্পটি মানে অবভিয়াসলি গল্পটি এত সুন্দর একটি গল্প। এবং রাহুল বোস, বহুদিন পর রাহুল বোসকে আমরা দেখতে পেয়েছিলাম এই ছবিতে। আচ্ছা, আইপ্যাড, দ্য স্কাই ইজ পিঙ্ক, যেখানে আমরা ফারহান আক্তার এবং প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম, ওটিও একটি খুব সুন্দর গল্প। আটকান চাটকান এবং জাল্লিকাট্টু, নান আদার দেন চিন্টু কাবাদ্দে। সো এই এতগুলো গল্পের প্রত্যেকটা সিনেমার মধ্যে, মানে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে যে এই যে নমিনেশন লিস্টটা তৈরি হয়েছে, এর মধ্যেও মানে অনেক, আমার তো মনে হচ্ছে অনেকগুলো নাম এখনো পর্যন্ত মিসিং, মানে যেগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো নেই, যেগুলো ক্রিটিক্যালি অনেক বেশি টকড অ্যাবাউট, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। এবং এর পরেও যে এই যে
যে নামটা পাঠানো হয়েছে জাল্লিকাট্টু, সেটা ওখানে গিয়ে কিভাবে ট্রিটেড হবে সেটাও একটা ব্যাপার। একদমই। আচ্ছা, আমরা একটা প্রশ্ন পেয়েছি, নিয়ে নিই। পল্লবী দে কমেন্ট করেছেন, বাংলা সিনেমা নমিনেশন পাচ্ছে না কেন? বাংলা সিনেমা নমিনেশন পাচ্ছেন না কেন, এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এবং আমি বলবো যে যেটা আমি প্রথমেই বললাম যে সত্যজিৎ রায়ের মতো একজন পরিচালক যিনি আমাদেরকে অস্কার এনে দিয়েছেন অলরেডি, মানে সেটা কিন্তু দেখতে গেলে একদম শেষের দিকে, তার যখন বয়সের শেষ পর্যায়ে তিনি মানে জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছেন এবং তিনি রিসিভ করছেন অড্রে হেপবার্ন নমিনেশনটা অ্যানাউন্স করেছিলেন, আজ মনে আছে সেই দৃশ্য, এবং তিনি রিসিভ করছেন হসপিটালের বেডে শুয়ে। মানে তো এটা বাংলা সিনেমা কিন্তু চিরকালই মানে আমরা কেন জানি না, আমারও এটা প্রশ্ন যে কেন যাচ্ছে না, মানে এত তো ভালো কাজ আছে আমাদের যাচ্ছে না। এবং সেটা নিয়ে ডেফিনেটলি যুগ তো পরিবর্তন হচ্ছে পল্লবী। তো আমার মনে হয় যে আগামী দিনগুলোতে এবং সিনেমার অবস্থা, সিনেমা মহলের অবস্থা, বিনোদন জগতের অবস্থা আজকের তারিখে যেখানে, সেখানে বলিউড বা টলিউড বা মালায়ালাম বা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, আমরা কিন্তু একটা জায়গাতেই আজকের তারিখে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু জিরো, রেজাল্ট ইজ জিরো। তো এখান থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমাও আশা করি আগামী দিনে পিছিয়ে থাকবে না, বাংলা সিনেমাও এগিয়ে যাবে। এবং অনেক বাংলা সিনেমাকে নমিনেশনে পাঠানো হয় এবং একইভাবে ফেরত আসে তারা। তো এটার দিকে নিশ্চয়ই তারা খেয়াল রাখবেন এবং আগামী দিনে এই যে আমি যেটা বললাম যে ট্রেন্ড একটা চলে আসে, সেই মানে একটা বলিউডের ছবি বা টলিউডের ছবি, রিজিয়নাল ফিল্ম, এরকম একটা মানে টপিক থাকে। তো এই যে ডিসক্রিমিনেশন গুলো, এগুলো সব মিটে যাবে আশা করি, কারণ কি নতুন পরিচালক আসছে, নতুন ধরনের কাজ হবে সামনের দিনে, এবং সেই কাজগুলোকে নিয়েও তারা নতুন নতুন জাজেরা থাকবে যারা এগুলোকে নিয়ে বিচার করবেন। আর সব থেকে সত্যি কথা বলতে এখানে বলতে চাই না, মানে পলিটিক্সও সব জায়গাতেই থাকে, কাজেই মেনে নিতে হবে। তবে হ্যাঁ, আমরাও চাই বাংলা ছবি আগে সামনের দিনে আমরা অস্কারে দেখতে পাবো, আমরাও আশাবাদী যে আমরা সেই ক্ষেত্রে। এবং এটা নয় কিন্তু যে সত্যজিৎ রায়ের পর ছবি তৈরি হয়নি, এটা আমরা বলবো না, যে উনি ওনার মতো করে ছবি তৈরি করেছিলেন। এখন আমরা এক ধরনের ছবি দেখি, মাঝখানের পিরিয়ডটা একটা ধরনের ছবি দেখেছি হয়তো। হ্যাঁ, বাংলা ছবির ওই মাঝখানের যেটা স্বর্ণযুগ আমরা বলে থাকি, সেটার পরের যে স্টেজটা, সেই স্টেজটায় এমন কিছু ছবি ছিল যেটা বাংলা ছবিকে অনেকটা ডাউন টু আর্থ করে দিয়েছে, এবং সেটার জন্য কিন্তু মার্কিংটা অনেকটা কমে গেছে। রিসেন্টে অনেক ভালো ভালো ছবি আমরা পেয়েছি। একদমই লকডাউন সিচুয়েশনটা মানে নিউ নরমাল লাইফের দিকে যখন আমরা এগোচ্ছি, একদমই তাই। এবং যদি বলি ড্রাকুলা স্যার, এসওএস কলকাতা কিংবা রক্ত রহস্য, মানে তুমি শুধু এখনকার দেখছো কেন, মানে তুমি যদি আগেরও দেখো, মানে ধরো 2016-17 সাল থেকেই মানে সিনেমার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ, মানে শুধু সৃজিত মুখার্জি বা অরিন্দম শীল বা কৌশিক গাঙ্গুলির ছবি নয়, মানে আমি এনাদেরকে সম্মান জানিয়ে আমি কথাটা বলছি যে ওনারাও বলেন যে নতুন অনেক পরিচালক আসছে যারা আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আসছে। এবং আর আরেকটা কথা পল্লবী, আমার মনে হয় অস্কার নমিনেশনটা ইজ জাস্ট মানে হতেও পারে, মানে হলেও হয়, না হলেও নয়, মানে আমরা তো ভালো সিনেমা দেখছি। মানে অপুর সংসার অস্কার নমিনেশন পেয়েছিল বলেই, মানে অপুর পাঁচালী পেয়েছিল বলেই কি আমরা দেখি না? সত্যজিৎ রায়ের ছবি এবং তার ছবি আমরা দেখতে ভালোবাসি বলে দেখি না। সেক্ষেত্রে দেখো, অনেক ছবি তো অস্কার পায়নি বা পায় না, বা এখন এই মুহূর্তে তো আমাদের বাংলা ছবি পাইনি, কিন্তু এমনও অনেক ছবি আছে, তুমি যদি 22শে শ্রাবণ দেখো, বা আরো অনেক ছবি আছে যেগুলো কিন্তু আমরা বারবার দেখি, খুব ভালো, মানে সবাই কিন্তু উপভোগ করে। আরো একটা কথা আমি বলতে চাই যে বাংলা ছবি কিন্তু মানে আমার মনে হয় যে বাংলা ছবির একটা মূল লক্ষ্য থাকে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডটাকে পাওয়া, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পৌঁছে গেলে তার পরিচালকরা ভাবে যে হ্যাঁ ঠিক আছে, মানে ইটস ওকে, মানে কিন্তু তার পরের দৌড়টাও যে আছে সেটা কিন্তু এখনকার পরিচালকরা মানে মনে করেন যে ঠিক আছে সিনেমাটা তৈরি করছি, মানুষ দেখতে ভালোবাসছে। মানে আমি ইন্টারভিউ নিয়ে বা কথা বলে তাদের সঙ্গে যেটুকু বুঝেছি, হ্যাঁ পেলে কার না ভালো লাগে, তবে আমারও মনে হয় যে অস্কার তকমাটা লাগলেই যে শুধু ভালো ছবি হবে
তা নয়, তবে বাংলায় ডেফিনেটলি ভালো ছবি হচ্ছে এবং আমরাও আশা করব যে একটা অস্কার ডেফিনেটলি আমরা পাই, আবার একটা আসবে আমাদের। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল আমি আর স্বর্ণালী আবার চলে আসবো সিনেহলিক আড্ডা নিয়ে, এবং ততক্ষণ অন্যান্য খবরের জন্য আরোহী নিউজে চোখ রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই আমাদের সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আপনাদের ধন্যবাদ। টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেঞ্জ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।